সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা গোলকের পার্ট 3 নিয়ে আলোচনা করব। কোষাধিকি অধ্যায় 12। এর পূর্বে আমরা পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের 11 থেকে 14 পর্যন্ত সমস্যার সমাধান করা হবে এবং সেগুলির আলোচনা করা হবে। চলো দেরি না করে শুরু করা যাক। এবার আমরা 11 অঙ্কটা দেখব। একই ধাতু পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলক ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এখানে বলে দিয়েছে ফাঁপা, তাহলে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি 4πr², এবং এখানে যথাযথভাবে দুটি ব্যাস দেওয়া আছে। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব এবং দুটির যদি আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করি, অঙ্কটি আমরা সহজেই করতে পারবো। তো দেরি না করে আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটায় যেটা আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে 11 অঙ্কটা। এই অঙ্কে বলে দিয়েছে যে দুটি গোলকের ফাঁপা গোলকের ব্যাস। তাহলে দুটি গোলকে প্রথম এবং দ্বিতীয় ধরতে পারি, ঠিক আছে? তাহলে লিখব প্রথম গোলকের ব্যাসার্ধ, এখানে আর1 ধরে নিলাম। এখানে কত আছে? 21, তাহলে লিখব 21/2 সেমি। অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি? 4πr², এটা হবে বর্গ একক। এবার 4 গুণিত পাই থেকে গেল, আর মানে হচ্ছে 21/2, তাহলে 2 বার 21/2 লিখে দিলাম। এটা হয়ে গেল বর্গ সেমি। এবার দ্বিতীয় গোলকের কি বলেছে? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, আর 2 লিখলাম এখানে 17.5/2 সেমি। এবার এটারও পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে অতএব দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², এখানে হবে বর্গ একক। তাহলে হবে 4 গুণিত পাই 17.5/2 গুণিত 17.5/2। এক্ষেত্রে এটা হবে বর্গ সেমি। এবার কি করব? এই যে দুটো বেরোলো পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা এবং এইটা, এই দুটোর কি করব? অনুপাত করব। অনুপাত করতে বলেছে যে পরিমাণ ধাতু লেগেছে। তাহলে গোলক দুটি তৈরি করতে লিখব অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাতটা কি হয় দেখি। তাহলে প্রথম গোলকটা কত আছে? 4π × 21/2 × 21/2 = 4π 17.5/2 × 17.5/2। এক্ষেত্রে 4 4 পাই এগুলো বাদ, নিচের টুগুলো বাদ দিতে পারি।
তাহলে এখানে কত রইল 21 ইন্টু 21 ইস টু এখানে যেটা হবে একটার পর দশমিক আছে, তাহলে দুটোতেই 10 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি, আমরা একটা কাজ করতে পারি যে দুটো 10 আছে, তাহলে 21 গণিত 21 গণিত এখানে 100 আর এখানে হবে 175 গণিত 175 বাই 100 এখানে গণিত 100, মানে এটাকে পূর্ণ অনুপাত করে নিচ্ছি, তাহলে এটা কেটে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই যে 21 আছে এটাকে 7 দিয়ে কাটলে 3 হয়, এক্ষেত্রে এটাও 3 হয়, এটা 100টা থাকলো, এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে 25 হবে, এটাও 25 হবে। ঠিক আছে, এবার এখানে যেটা রইল সেটা হচ্ছে 3 3 9। এবার যদি আমরা 25 দিয়ে কেটে দিই তাহলে 4 হবে, তাহলে এই পাশে কত রইল 25, এই পাশে 25টা কেটে গেল, তাহলে 4 9 36 ইস টু 25, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 11 অঙ্কটার অ্যান্সার হচ্ছে এইটা অ্যান্সার 36 ইস টু 25। এবার আমরা 12 অঙ্কটা দেখব। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, অর্থাৎ আগে যে গোলকটি ছিল তার অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ একটা গোলক ছিল, সেখান থেকে একটা কেটে নেওয়া হলো, যে নতুন গোলকটা হলো সেটা আগের গোলকের অর্ধেক। এবার আগের যে গোলকটা ছিল সেখান থেকে কেটে নেওয়া হয়েছে, তাহলে একটা অবশিষ্টাংশ পড়ে আছে, সেই অবশিষ্টাংশ সঙ্গে যে কেটে নেওয়া অংশ সেটার অনুপাত আমাদেরকে বের করতে হবে। 12 অঙ্কটা প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, যে গোলকটা আছে তার ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি গোলকের ব্যাসার্ধ সমান আর, যেহেতু আমাদের এখানে কোনো একক বলে দেয়নি আমরা শুধু একক লিখব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটা নতুন গোলক কেটে নেওয়া হয়েছে, তাই তো, কেটে নিয়ে একটা নতুন গোলক তৈরি হয়েছে, তাহলে লিখব নতুন গোলকের ব্যাসার্ধ, ছোট হাতের আর একক লিখলাম। ঠিক আছে, এবার এই যে দুটো গোলক, দুটোরই বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার, এককটা হবে বর্গ একক, নি নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার এই অঙ্কে কি বলে দিয়েছে, একটা শর্তানুসারে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, অর্ধেক বলে দিয়েছে, তাই তো। তাহলে লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, আর এখানে 4 পাই আর স্কোয়ার। এবার বলে দিয়েছে যে নতুন বড় যে গোলকটা ছিল তার অর্ধেক, তাহলে এদিকে আমাকে হাফ দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কাটলে 2 পাই পাই কেটে যাচ্ছে। তাহলে যদি আমরা আর স্কোয়ার লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বাই 2, তাহলে কেটে গেল 2। ঠিক আছে, তাহলে 8 সমান হবে 2 আর স্কোয়ার রুট ওভার, তাহলে শুধু 8 সমান হবে
r√2। এটা আমাদের আর এর একটা মান বেরোলো, সেটা হচ্ছে r√2। ঠিক আছে, এবার যে গোলকের আমরা তো একটা অংশ কেটে নিয়েছি, ঠিক আছে, এবং তার কি হয়েছে, আয়তন হয়ে গেছে। আমাদেরকে আয়তনের ফর্মুলাটা বার করতে হচ্ছে। ঠিক আছে, এখানে বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু অর্ধেক বলে দিয়েছি, কিন্তু আমাদের বার করতে কি হচ্ছে, আয়তন। তাহলে সম্পূর্ণ গোলকের যে গোলকটি আছে তার প্রথমে আয়তনটা লিখব, মানে গোলকের আয়তন। অতএব লিখব গোলকের আয়তন। তাহলে ফর্মুলা হবে 4/3 πr³। এককটা হবে ঘন একক। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমরা আর এর মানটা বসাই, তাহলে 4/3 পাই, আর এর মানটা কত, r√2 তার কিউব। তার মানে হচ্ছে 4/3 পাই, এখানে হবে যেটা, সেটা হচ্ছে গণিত 2√2 r³। এটাই তো হচ্ছে, এটাও ঘন একক। এটা হয়ে গেল গোলকের। এবারে যেটা হবে যে নতুন গোলকের, ঠিক আছে, এখানে লিখব অতএব নতুন গোলকের আয়তন। নতুন গোলকের আয়তনটা কি হবে, 4/3 পাই r³ ঘন একক। এটা তো এইটাই আছে, নতুন গোলকের ব্যাসার্ধ এটাই আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, আয়তন এটাই হবে। এবার এই যে নতুন গোলকটা হয়েছে, তাহলে পুরাতন গোলক থেকে তো নতুন গোলকটা কেটে নেওয়া হয়েছে, তাই তো। তাহলে এইটা থেকে যদি আমরা এই গোলকটাকে বাদ দিয়ে দিই, তাহলে কোনটা পাবো, অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে লিখবো অতএব অবশিষ্ট গোলকের, লিখেই দিই, অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলকের আয়তন কি হবে, এই গোলকের আয়তন থেকে, মানে 4/3 পাই 2√2 r³ থেকে আমরা কি করব, এটাকে বিয়োগ করে দেব। তাহলে কত হচ্ছে, 4/3 পাই r³। তাহলে দুটো থেকে আমরা যদি 4/3 পাই আর r³ কমন নিয়ে নিই, তাহলে বড়কে থাকছে 2√2 - 1। এটাও কিন্তু ঘন এককই হচ্ছে। তাহলে এইটা হচ্ছে অবশিষ্ট, এইটা হচ্ছে আগের যে গোলকটা ছিল, এইটা হচ্ছে নতুন গোলকটা। তাহলে আগের গোলক, নতুন গোলক এবং অবশিষ্ট তিনটে বেরিয়ে গেল। কিন্তু আমাকে বার কি করতে বলেছে, আমাকে বার করতে বলেছে যে নতুন গোলকের সঙ্গে অবশিষ্ট গোলকের অনুপাত। তাহলে কেটে নেওয়া মানেই তো নতুন গোলক। তাহলে লিখে দিই অতএব কেটে নেওয়া অংশের আয়তন কেটে নতুন গোলক। বুঝতে সুবিধা হবে তার জন্য লিখে দিলাম সঙ্গে এর সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে নতুন গোলক আছে 4/3 পাই r³ ইস টু, এখানে হবে 4/3 পাই r³, 2 - √2, 2√2 × 1। তাহলে 4/3 পাই পাই r³ পড়ে যায়, তাহলে 1:2√2 - 1। এটাই তাহলে অ্যান্সার। প্রথমে অঙ্কটা এটা একটা ভালোভাবে দেখে নিতে হবে। প্রথমে কি করলাম, একটা গোলকের ব্যাসার্ধ,
তারপর নতুন গোলকের একটা ব্যাসার্ধ নিলাম। এবার দুটোর বক্রতলের ক্ষেত্রফল, কারণ শর্তানুসারে বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল কী বলে দিয়েছে, অর্ধেক করলাম। অর্ধেক করার ফলে আমরা বড় হাতের আর একটা মান পেলাম, সেটা হচ্ছে ছোট হাতের r√2। এবার আমরা তিনটে গোলক পেয়েছি। প্রথম একটা গোলক, নতুন গোলক, তারপর সেখান থেকে একটা কেটে নিয়ে একটা নতুন গোলক হয়েছে। প্রথম একটা গোলক, তারপর সেখান থেকে কেটে নিয়ে একটা নতুন গোলক, এবং ওই যে নতুন গোলক থেকে কেটে নিয়েছি তার জন্য অবশিষ্ট গোলকের একটা আয়তন হয়েছে। তাহলে তিনটি আয়তন আমরা বার করে নিয়েছি। এবং আমাদেরকে এখানে বলেছে কেটে নেওয়া অংশ, মানে নতুন যে গোলকটা হয়েছে তার সঙ্গে যেটা অবশিষ্ট, অর্থাৎ পুরাতন যে গোলকটা ছিল সেখান থেকে কেটে নেওয়ার যে অবশিষ্ট অংশ, সেইটার অনুপাত আমাদেরকে বার করতে বলেছে। সেটার অনুপাত হলো 1:2√2 - 1। এটাই অ্যান্সার। এবার আমরা 13 অঙ্কটা করব। একটা 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? তাহলে একটা গোলক আছে, ভূগোলক মানে গোলকই, তার 14 সেমি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের আমরা ক্ষেত্রফল বার করব, এবং সেখান থেকে দুটো ফুটো আছে। দুটো ফুটো মানে সেটা কি, গোলকের উপর যদি ফুটো করা হয় বা ছিদ্র করা হয় তাহলে সেটা কি হবে, সেটি হবে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। ওই দুটো বৃত্তের, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব আর বৃত্তের ক্ষেত্রফল বার করব। যেহেতু দুটো ছিদ্র আছে তাহলে দুটো ক্ষেত্র 2 দিয়ে গুণ করে দেবো বৃত্তের ক্ষেত্রফলকে, এবং সেটা বিয়োগ করে দিলে আমরা যেটা যে ভূগোলকটি আছে তার ধাতব পাতের ক্ষেত্রফলটা আমরা সহজেই বের করতে পারবো। চলো দেরি না করে অঙ্কটি শুরু করি। এই অঙ্কটা হবে 13টা। তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ভূগোলকটির ব্যাসার্ধ। ভূগোলকটির ব্যাসার্ধ লিখব ভূগোলকটির ব্যাসার্ধ সমান কত বলে দিয়েছে, 14 সেমি, ঠিক আছে। তাহলে অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে 4 × 22/7 × 14 × 14, এখানে এককটা হয়ে যাবে বর্গ সেমি, 7 × 2 = 14। তাহলে আমরা যদি এটা গুণ করি, অর্থাৎ 4, 22, 2 এবং 14কে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 2464 বর্গ সেমি। এবার ছিদ্রটা, যে ছিদ্রটা মানে কিন্তু বৃত্ত। তাহলে লিখব যে ভূগোলকের ওপর ছিদ্র দুটির ব্যাসার্ধ। ভূগোলকের উপর ছিদ্র দুটির ব্যাসার্ধ কত হবে, 0.7 সেমি। তাহলে অতএব ভূগোলকের উপর ছিদ্র দুটির ক্ষেত্রফল, এখানে 2 আমরা জানি πr², এককটা হবে বর্গ একক। 2 কেন গুণ করলাম, যেহেতু দুটি ছিদ্র আছে, আর আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি πr²। তাহলে 2 × 22/7, এখানে 0.7 × 0.7, তাহলে যেটা হবে 2 × 22 × 7 × 7, নিচে হবে 7 × 10 × 10, 7টা কেটে দিলাম। তাহলে এটা গুণ করে কত হচ্ছে, আমরা গুণফলটা বের করব। এর গুণফল যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে 7 × 2 = 14, তাহলে এখানে 14 × 2 = 28, আর 14 × 2 = 28 মানে 308/7।
100, তার মানে হচ্ছে 3.08 বর্গ সেমি। তাহলে আমাদের মোট কত ক্ষেত্রফল আছে এইটা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে লিখবো উত্তর। অতএব উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পথের ক্ষেত্রফল। অতএব ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল 2464 মাইনাস 3.08, যদি বিয়োগ করা হয় তাহলে হবে 2460.92 বর্গ সেমি। তাহলে এটা অ্যান্সার বেরিয়ে গেল। এরপর আমরা পরের অঙ্কটা দেখব, অর্থাৎ 14 অঙ্ক। 14 অঙ্কে কি বলা হয়েছে? 14 অঙ্ক বলা হয়েছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? অর্থাৎ দুটোই নিরেট বলে দেওয়া হয়েছে, তার মানে কিন্তু আয়তন। 8 সেমি ব্যাসার্ধ ধরে একবার আয়তন বের করবো, 1 সেমি ধরে আয়তন বের করবো, এবং দুটিরকে ভাগ করে দিলে আমরা গুলির সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে প্রথমেই যেটা করব, লোহার গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 8 সেমি, ঠিক আছে? তাহলে অতএব লোহার গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে হবে ঘন একক, তাহলে হবে 4/3 পাই 8 কিউব ঘন সেমি। এবারে কি করব? গুলির বার করব, তাই তো? তাহলে নিরেট গুলির ব্যাসার্ধ, নিরেট গুলির ব্যাসার্ধ 1 সেমি। অতএব নিরেট গুলির আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে 4/3 পাই 1 কিউব ঘন সেমি, ঠিক আছে? তাহলে দুটো আয়তন পেয়ে গেলাম, একটা পেয়েছি লোহার গোলকের আয়তন আর একটা গুলির আয়তন, ঠিক আছে? অতএব গুলি সংখ্যা, মোট যে আয়তনটা আছে কত? 4/3 পাই 8 কিউব আছে, এখানে আছে 4/3 পাই 1 কিউব আছে, 4/3 পাই পাই কেটে গেল। তাহলে 3টে 8কে গুণ করলে হয় 512, এটি হচ্ছে 1, তাহলে এইটার 512টি, ঠিক আছে? কটা বেরোলো? 512টি। তাহলে উত্তর লিখব অতএব 512টি নিরেট গুলি তৈরি করা যাবে। উত্তর হয়ে গেল 512টি নেটগুলি তৈরি করা যাবে। এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 4 অর্থাৎ শর্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।